আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 11-এ পড়ছো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সংস্কৃত যাদের বিষয়টি আছে, তোমরা খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখো। কারণ সংস্কৃত প্রায় ডেড ল্যাঙ্গুয়েজ। তোমরা প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তোমাদের সংস্কৃত ছিল না, সপ্তম অষ্টম ছিল, আবার নবম দশমটা বাদ দিয়ে একাদশ শ্রেণী থেকে। ফলে সংস্কৃত অনেকটা হারিয়ে যাওয়া ভাষা। তাই সংস্কৃতটাকে একটু বুঝতে হবে। কিন্তু সংস্কৃত খুবই সহজ, নাম্বার তোলাও খুবই সহজ। তোমরা যদি ঠিক নিয়ম মাফিক ঠিক সঠিক পদ্ধতিতে যদি তোমরা প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে পারো, তার মধ্যে থেকে তোমাদের ব্যাকরণগুলো একটু কিছু শিখতে হবে। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একাদশ শ্রেণী যে দ্বিতীয় সেমিস্টার আছে, সেই দ্বিতীয় সেমিস্টারে সম্পূর্ণ সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছি। দেখো, সিলেবাসটা দিয়ে দিয়েছি, যদিও আমার আগের ভিডিওতে তোমাদের দেওয়া আছে, তবু আমি আরেকবার বোর্ডে তোমাদের সামনে লিখে রাখছি। দেখো, গদ্য প্লাস পদ্য প্লাস দৃশ্যকাব্য, গদ্য পদ্য দৃশ্যকাব্য। তোমরা বই খুলে দেখবে, যে কোনো রেফারেন্স বই হোক খুলে দেখবে, কিংবা মূল টেক্সট বই হোক খুলে দেখবে, তোমাদের এই রকম ভাবে করা আছে যে গদ্য পদ্য দৃশ্যকাব্য মিলে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন 5টি প্রশ্ন পড়বে, 5 দুগুণে 10 নম্বর, আর 5 নাম্বার মানের প্রশ্ন পড়বে দুটি এটা উত্তর তৈরি করতে হবে তোমাদের। পড়বে হয়তো 7টি প্রশ্ন থাকতে পারে, তার মধ্যে থেকে 5টি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। 5 দুগুণে 10, এখানে 3টি প্রশ্ন থাকবে কি 4টি প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বর মানের। এই 10 10 20 থাকবে গদ্য পদ্য দৃশ্যকাব্য। এর সংস্কৃতের গদ্য পদ্য দৃশ্যকাব্যের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো 2 নম্বর মানের এবং 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এরপরে তোমাদের দেখো ব্যাকরণ 2 × 5 10 নম্বর। ব্যাকরণে আমি এখনো হাত দিইনি, আসেনি। এইবারে তোমাদের যে 3 নম্বর যে বিষয়টি রয়েছে, দেখো বৈদিক সাহিত্য, অর্থাৎ এটিকে 3টিকে মিলে সংস্কৃত সাহিত্যের ইতিহাস বলা হয়। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে কি কি আছে? বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্য, এবং 3-এ আছে সংস্কৃত গীতিকাব্য, সংস্কৃত গীতিকাব্য। এই 3টির উপরে তোমাদের প্রশ্ন থাকবে 2 নম্বর মানের প্রশ্ন। দেখো, 5টি প্রশ্ন থাকবে তোমাদের, 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 দুগুণে 6 নম্বর, এবং 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মান হলো 4 নম্বর। অর্থাৎ 2 নম্বর মানে 3টি প্রশ্ন করতে হবে, 4 নম্বর মানে 1টি প্রশ্ন করতে হবে। এখানে 2টি প্রশ্ন থাকবে, এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টির মধ্যে 3টি, 2টির মধ্যে 1টি প্রশ্ন করতে হবে, 6 4 10। তাহলে তোমাদের গদ্য পদ্য দৃশ্যকাব্যতে 20 গেল, ব্যাকরণের 10, 20 10 30, আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই 3টে মিলে 10, 30 আর 10 40 নম্বর। এই তোমাদের সেকেন্ড সেমিস্টারে। আমার বক্তব্য হলো, আজকে আমি তোমাদের যে বৈদিক সাহিত্য, এই বৈদিক সাহিত্য এর থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা অবশ্যই যে কোনো রেফারেন্স বই থেকে হোক, তোমরা উত্তরগুলো তৈরি করতে থাকো। তারপরে আমি এর উত্তরগুলো তোমাদের আমি দেখাতে সাহায্য করব, কিংবা আমার শর্টস চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর বা ভিডিও তৈরি করার উৎসাহ জাগে। প্রচুর ইচ্ছা তোমাদের সঙ্গে আমার হয়ে থাকে, আরো ভালো ভিডিও বানানোর প্রবণতা আসে। যাই হোক, আজকের আমাদের বিষয় হলো বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য এই বিষয়ের উপর আমি বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি, তার মধ্যে কতগুলি স্টার দিয়ে রেখেছি। স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করতে থাকবে। তারপরে দেখো, আমাদের যে বৈদিক সাহিত্য মানে আমরা প্রথমে আমাদের কথাটি আসে সেটি হলো বেদ। বেদ তোমরা জানো, ছোটবেলায় ইতিহাসে তোমরা পড়েছো, 3-4 এর বই থেকে তোমরা পড়ে এসছো বেদ কি। বেদ কথার অর্থ হলো জ্ঞান, অর্থাৎ পরম জ্ঞান। বেদ কথার অর্থ হলো পরম জ্ঞান। তোমরা জেনেছো যে বেদের আরেক নাম হলো শ্রুতি। শ্রুতিটা কেন বলা হয় না, আগে যখন ছাপাখানা ওঠেনি এবং প্রিন্ট করার কোনো যন্ত্র ছিল না, সেই সময় যে মুনি ঋষিগণ তার শিষ্যদের যে বেদ পড়িয়ে শোনাতো, বলে শ্লোকগুলো পড়িয়ে শোনাতো, এবং সেই শুনে সেই শ্লোকগুলো তাদের মনে রাখতে হতো, সেই জন্য বেদের আরেক নাম শ্রুতি। এটা তোমরা জানো। আর তোমরা জানো যে বেদ সাধারণত 4 প্রকার, এটা জানো, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 রকমের বেদ আছে। কিন্তু 4 রকমের বেদ ছাড়াও আরো অনেক কিছু আছে, সেই বিষয়টি তোমাদের এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে যে চতুর্বর্গ কথাটা বলা হয়েছে, চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টিকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টিকে যার সাহায্যে, যে জ্ঞানের সাহায্যে লাভ করা হয়, সেটি হলো বেদ। অনেক লেখক, অনেক আচার্য, কিংবা অনেক মুনি ঋষি বলতে পারো, তারা বেদকে নিয়ে বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন। যেমন
আচার্য মনু বলেছেন বেদ হলো সমস্ত ধর্মের মূল কথাই হলো বেদ। আবার প্রত্যক্ষ অনুমান প্রভৃতি প্রমাণের দ্বারা যা জ্ঞাতব্য বিষয় জানা যায় না, তপস্যা দ্বারা লভ্য আমাদের যে অতীন্দ্রিয়গুলো আছে, এই অতীন্দ্রিয় মাধ্যমে যে জ্ঞান লাভ করা, সেটাকে বলা হয় বেদ। তারপর বলা হচ্ছে কি বেদের সময়কাল। বেদের সময়কাল নির্ণয় করা সম্ভব হয়নি। অনেকে মনে করেন যে বেদ হলো ঈশ্বরের শ্বাসজাত কিছু কথা, ঈশ্বরের যে শ্বাস, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, সেই ঈশ্বরের শ্বাসজাত কিছু কথা হলো বেদ। মুনি ঋষিরা আচার্যগণ শুধুমাত্র তার যে শ্লোকগুলো আছে, এই শ্লোকগুলোই তারা কেবলমাত্র পড়েছে এবং তার শিষ্যদের দান করেছে। এটি হলো বেদের কাল। অতএব যে এই শ্লোকগুলো যে কোন সময়ে সঠিকভাবে লেখা হয়েছে তার কোনো সময়কাল, নির্দিষ্টভাবে সময়কাল আমরা পাইনি। এবার বলা হচ্ছে দেখো, বৈদিক মন্ত্রের সমষ্টিকে, বেদের যে বিভাগগুলো আছে, বেদের অনেক বিভাগ আছে, যেমন ধরো মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদের এই বিভাগগুলো। এই মন্ত্র বিভাগের মধ্যে পড়ে ঋক, সাম, যজু, অথর্ব মন্ত্র বিভাগের মধ্যে পড়ে। তারপর আছে তোমাদের ব্রাহ্মণের আবার দুটো ভাগে বিভক্ত আছে। ব্রাহ্মণ এটিকে দুটো ভাগে বিভক্ত আছে, একটা হলো আরণ্যক আর একটা হলো উপনিষদ। আরণ্যক মানে কি? অরণ্যে গিয়ে তার গুরুর কাছে তার যে উপদেশ বাণী, এগুলো শোনা, জ্ঞান লাভ করা, সেটাই হলো আরণ্যক। আর উপনিষদ হলো পুরোপুরি ব্রহ্মকে লাভ করা, যে উপাসনা এবং অধ্যাবসায় এবং চর্চার দ্বারা যে ব্রহ্মকে এবং তপস্যা দ্বারা যে ব্রহ্মকে লাভ করা, সেটাই হলো তোমার উপনিষদ। এই ব্যাপারগুলো এই উপনিষদের মধ্যে আছে। তাহলে এই চারটি হলো মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যাই হোক, আমি আর ভিতরে যাচ্ছি না। যখন বড় প্রশ্ন নিয়ে আলোচনা হবে, তখন এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ জানা যাবে। আজকের আমরা এই বৈদিক সাহিত্য থেকে যে 2 নম্বর মানের প্রশ্নগুলো, কেবলমাত্র 2 নম্বর মানের প্রশ্নগুলো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, প্রয়োজনে কমেন্ট করো এবং অবশ্যই করে একটা লাইক করো। এসো, প্রথম 2 নম্বর মানের যে প্রশ্নগুলি আমি রেখেছি, তার মধ্যে প্রথম প্রশ্ন হলো বেদের কয়টি শাখা ও কি কি? বেদের কয়টি শাখা ও কি কি? তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে যদি এর উত্তর খুঁজে না পাও, আমি অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে তৈরি করে দেব তোমাদের। শর্টস চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে এবং কতগুলি শর্টস চ্যানেলে দেওয়ার পর যে উত্তরগুলো আসবে, আমি সেটি তোমাদেরকে একসঙ্গে বড় ভিডিও, লং ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো। এর আগে যে তোমাদের ইতিহাসের ভিডিও, পলিটিক্যাল সায়েন্সের ভিডিও ক্লাস 11-এর তোমাদের ছেড়ে দিয়েছি। দ্বিতীয় সেমিস্টারের জন্য যে সাজেশনগুলো দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে সার্চ করে, তিয়াশা স্টাডি সেন্টার এ থেকে সার্চ করে নাও। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো, অবশ্যই তোমরা তো সেগুলো অলরেডি পেয়ে গিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সেই মূল্যবান সাজেশনগুলি পাওয়ার জন্য। বন্ধুরা দেখো, একে হলো বেদের কয়টি শাখা ও কি কি, বেদের স্তর কয়টি ও কি কি। 3 দাগের প্রশ্ন, ব্যাকরণ বেদাঙ্গের পরিচয় দাও। ব্যাকরণ বেদাঙ্গের পরিচয় দাও। শিক্ষা বেদাঙ্গের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কেন? অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কেন? বেদাঙ্গ কয়টি ও কি কি? বেদাঙ্গ কয়টি ও কি কি? অথর্ববেদের উপনিষদ কয়টি ও কি কি? বেদের বৃহত্তম ব্রাহ্মণটির নাম কি? এটি কোন বেদের সঙ্গে যুক্ত? উপনিষদ কোন বেদের অন্তর্গত? এই উপনিষদের নাম কি? অথর্ব বেদে পাওয়া যায় কয়েকটি নামান্তরের নাম লেখো। মন্ত্র কাকে বলে? মন্ত্রের অপর নাম কি? যজু বেদের কয়টি বিভাগ? বিভাগগুলির পরিচয় দাও। শুক্র যজুর বেদের অপর নাম কি? এই বেদের পুরোহিতের নাম কি? উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত? কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত? শূল্য সূত্রের বিষয়বস্তু কি? অষ্টাধ্যায়ী রচয়িতাকে গ্রন্থটির এরূপ নামকরণের কারণ কি? নিরুক্ত শাস্ত্রের রচয়িতাকে, এর বিভাগগুলি কি নামে পরিচিত? বৈদিক ছন্দ শাস্ত্রের রচয়িতাকে, তার রচিত গ্রন্থটির নাম লেখো। এই 18টি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি। তোমাদের পড়বে কটা? এর থেকে একটি থেকে দুটি প্রশ্ন পড়বে। একটি প্রশ্ন সাধারণত পড়ে, এর থেকে একটি থেকে দুটি প্রশ্ন তোমাদের পড়তে পারে। এইবারে তোমরা মার্ক করে নাও, এই প্রশ্নগুলির মধ্যে মার্ক করে নেবে
তোমাদের তো এই ভিডিওটা দেয়া থাকবে, প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তার মধ্যে তোমরা মার্ক করে নাও 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন, বেদের বৃহত্তম ব্রাহ্মণটির নাম কি? এটি কোন বেদের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন, মন্ত্র কাকে বলে? মন্ত্রের অপর নাম কি? 12 দাগের প্রশ্ন, যজুর্বেদের কয়টি বিভাগ? বিভাগগুলির পরিচয় দাও, বিভাগগুলির পরিচয় দাও। তারপরে 13 দাগের প্রশ্ন, শুক্র যজুর্বেদের অপর নাম কি? এই বেদের পুরোহিতের নাম কি? 14 দাগের প্রশ্ন, উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত? কোন বেদের অন্তর্গত? তারপরে 16 সূত্রের বিষয়বস্তু কি? অষ্টাধ্যায়ী রচয়িতাকে এবং গ্রন্থটির এরূপ নামকরণের কারণ কি? 17 দাগের প্রশ্ন, নিরুক্ত শাস্ত্রের রচয়িতাকে, এর বিভাগগুলি কি নামে পরিচিত? বৈদিক ছন্দ শাস্ত্রের রচয়িতাকে, তার রচিত গ্রন্থটির নাম কি? তাহলে তোমরা বুঝতে পারলে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি। আরেকবার শুনে নাও 8 দাগের প্রশ্ন। তারপরে তোমাদের 11 থেকে 18, 11 থেকে 18, তাহলে 11 থেকে 18, 1 2 3 4 5 6 7 8, আর এদিকে 8 দাগে 9। এই 9টি প্রশ্ন করলে আশা করি তোমরা এর থেকে একটি থেকে দুটি প্রশ্ন অবশ্যই করে কমন পাবে, এবং তোমরা খুব ভালো করে এখন থেকে তৈরি করে নাও এবং এগুলো না দেখে লেখার চেষ্টা করো। সংস্কৃত তো বানান অনেক ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, তোমরা না দেখে লেখার চেষ্টা করো, তাহলে তোমরা একটা ফুল নাম্বার পাবে, ভালো নাম্বার তোমরা পেতে সক্ষম হবে। বন্ধুরা, এই ছিল আজকেকার তোমাদের ভিডিও বৈদিক সাহিত্য। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমাদের পরের যে বিষয়টি আছে জাতীয় মহাকাব্য এবং সংস্কৃত গীতিকাব্য থেকে এইরকম মার্কস 2 অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্ন নিয়ে আসবো, এবং তারপরে আমরা ব্যাকরণ নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের দেখতে পাচ্ছ এখানে 2 × 5 আছে, 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 5টি থাকবে, তাহলে ব্যাকরণ ইম্পর্টেন্ট, যেহেতু 10টি নাম্বার। সংস্কৃত এই ব্যাকরণের ক্লাসটা তোমরা স্কুলে কামাই করবে না, কারণ স্কুলের এটা অফ করবে না। যাদের বিশেষ করে সংস্কৃত আছে, এই সংস্কৃতর ব্যাকরণ ক্লাসটা তোমরা কখনো ক্লাসে অফ করবে না, কারণ সংস্কৃত ব্যাকরণ তোমাদের অনেক কিছু বোঝার আছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থেকো। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আবার বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।